প্রশ্নটা শুনেই ইতির মধ্যে থাকা শক্তিপদও যেন ক্ষেপে উঠল। সে দাঁত মুখ খিঁচিয়ে চিৎকার করে বলে উঠল, ওর কথা তুলবি না, তুলবি না বলছি, তুলবি না, ওর কথা তুলবি না, ভালো হবে না, ভালো হবে না ওর কথা তুললে। কিন্তু সে চিৎকার ছাপিয়ে শ্যামের গলা গর্জে উঠল। সে বলল, ওর কথা আমাদেরকে জানতেই হবে, আর তুমি বলবে সেই কথা। বলো তুমি কি জানো তার ব্যাপারে, না হলে কিন্তু। এই বলে সে কিছু মন্ত্রপাঠ শুরু করলো। মন্ত্র কানে আসতেই শক্তিপদর ভাব পাল্টে গেল। সে ভয় পেতে শুরু করলো, আর তৎক্ষণাৎ বলে উঠল, বেশ বেশ বেশ, বলছি বলছি আমি, থাম 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 থাম, আমি বলছি বলছি। কথাটা শুনতেই শ্যাম মন্ত্রপাঠ করা বন্ধ করে দিল। শক্তিপদ সবার দিকে একবার ঘুরে বলতে শুরু করলো, এই বাড়ি তৈরি হওয়ার আগে আমি একজন ডাকাত ছিলাম। এই গ্রামের পাশেই একটা জঙ্গলে আমার আস্তানা ছিল। ডাকাতি করে অনেক অনেক ধন সম্পদ জমিয়েছিলাম আমি। একটা সময় পর সেই ডাকাতি ছেড়ে আমি এই গ্রামে চলে আসি। প্রথমে একটা মাটির বাড়ি বানিয়েছিলাম, তারপর আস্তে আস্তে একটা রাজবাড়ি নির্মাণ করি। কিন্তু খুব ভয় হতো আমার 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 খুব ভয় হতো, আমার খুব ভয় হতো যে এই ডাকাতির সময় আমি যা যা শত্রু বানিয়েছি, যদি তাদের মধ্যে কেউ কোনোদিন এখানে চলে আসে, আমাকে আঘাত করে আমার আমার সব ধন সম্পদ যদি লুট করে নিয়ে চলে যায়, আর এই ভয় আমাকে ভাবিয়ে তুলতো সারাক্ষণ। মা কালীর ভক্ত ছিলাম আমি, অনেক প্রকার তুকতাক জানতাম। তাই তখনই ঠিক করলাম আমার সম্পদ আমাকেই বাঁচিয়ে রাখতে হবে। আর ভাগ্যক্রমে আমি ওই মেয়েটিকে খুঁজে পাই। হারিয়ে যাওয়া মেয়ে, বাড়ি কোথায় কে জানে। তাকে আমি এ বাড়িতে নিয়ে আসি। তারপর সুযোগ বুঝে এক অমাবস্যার রাতে আমি মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে ওই মাটির বাড়ির কাছে নিয়ে যায়। তারপর ওখানে যজ্ঞ করে সব ধন সম্পদ মাটিতে পুঁতে দিই, আর তার সাথে জ্যান্ত পুঁতে দিই ওই বাচ্চা মেয়েটাকে। খুব কাঁদছিল বাচ্চাটা, খুব কাঁদছিল বাচ্চাটা। আমার আমার খুব কষ্ট হচ্ছিল, আমার খুব খুব কষ্ট হচ্ছিল। কিন্তু কিন্তু এটা ছাড়া আমার কাছে আর তো কোনো উপায় ছিল না। কথাগুলো বলতে বলতে শক্তিপদর মুখে যেন আবার সেই হিংস্র ভাব ফিরে আসতে শুরু করলো। সে বলতে থাকলো, দরকার হলে আমি আমি আবার। কিন্তু কথা শেষ হলো না। তার আগেই হঠাৎ গণ্ডি ভেঙে পান্তু দৌড়ে চলে গেল। সে অনেকক্ষণ ধরেই ভয় পাচ্ছিল, কিন্তু এসব ঘটনা শুনে আর দেখে সে নিজেকে সামলাতে পারল না। গণ্ডি ভাঙার সাথে সাথে ইতির দেহ লুটিয়ে পড়ল মাটিতে। অন্তিক ছুটে গিয়ে তাকে তোলার চেষ্টা করলো। শ্যাম তখনই বলে উঠল, কোনো লাভ হবে না অন্তিক, ও পাপী আত্মা, সে এখন ইতির শরীর গ্রাস করার চেষ্টা করছে। অন্তিক বলে উঠল, তাহলে? শ্যাম বলল, একটাই উপায় আছে, তো তোরা ওই বাচ্চা মেয়েটার দেহ খুঁজে বার কর, আর তার সৎকার করলে সে এই অশুভ আত্মাটাকে তার নিজের সাথে নিয়ে যাবে। ওটাই একমাত্র উপায় ইতিকে বাঁচানোর। তাড়াতাড়ি যা অন্তিক, তাড়াতাড়ি যা, বেশি সময় নেই। আমি দেখছি যতটা সম্ভব এই আত্মাটাকে যতক্ষণ আটকাতে পারি। কথাটা শুনেই অন্তিক শুভ আর শঙ্কুকে নিয়ে এগিয়ে গেল। বাড়ির মধ্যে থেকেই কোদাল জোগাড় করে তারা এগিয়ে গেল জঙ্গলের দিকে। মাটির বাড়িতে সে পুজোটা করেছিল ঠিকই, কিন্তু আসলে সে কোথায় পুঁতেছিল সেটা অন্তিকরা কেউ জানে না।
তাই মরিয়া হয়ে ওরা সারা জঙ্গল খুঁজতে শুরু করলো। শুভ হঠাৎ বলে উঠল, পুজোটা তো করেছিল মাটির বাড়ির ভেতরে, তাহলে আমরা ওইখানেই দেখি। হ্যাঁ, ওখানে কিছু পাওয়ার আশা সব থেকে বেশি, ভাই চল ওখানে গিয়ে দেখি। সে কথা বলতেই সবাই এক দৌড়ে চলে গেল মাটির বাড়ির দিকে। বাড়ির দরজা প্রায় ভেঙে পড়ে আছে। ওরা বাড়ির ভেতরে ঢুকতে যাবে, ঠিক সেই মুহূর্তেই শুরু হলো ওই ভয়ঙ্কর কান্নার আওয়াজ। ওই কান্নাটা ওদের নিশ্চিত করে দিল আরো, যা আছে তা ওই মাটির বাড়ির ভেতরেই আছে। এখন আর ওদের কারোর ভয় করছে না। ওরা নিজের বন্ধুর প্রাণ বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। বাড়ির ভেতরে যেতেই ওরা অবাক হয়ে গেল। দেখলো সেখানে আগে থেকে একটা কোদাল পড়ে আছে, আর মাটিটা কিছুটা খোঁড়া হয়েছে একটা বিশেষ জায়গায়। শঙ্কু সেটা দেখে বলে উঠল, এর মানে কি? অন্তিক বলে উঠল, নিমাই কাকা। কিন্তু সে বিষয়ে ভেবে সময় নষ্ট করার সময় ওদের কাছে নেই। ওরা সেই খোঁড়া জায়গাটাতেই কোদাল দিয়ে খুঁড়তে শুরু করলো। তারা যত কোদালের ঘা মারছে, কান্নার আওয়াজ ততই বেড়ে চলেছে। শুভ কোদালের ঘা মারতেই যাবে, হঠাৎ কোনো অদৃশ্য শক্তি তার হাত থামিয়ে দিল। সে মরিয়া হয়ে চিৎকার করে উঠল, অন্তিক, অন্তিক! আর সেটা বলার সাথে সাথেই সেই অদৃশ্য শক্তি টেনে নিল তাকে। নিমেষের মধ্যে শুভ চিৎকার করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল। অন্তিক, 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 অন্তিক! অন্তিক সেটা দেখা মাত্র শঙ্কুকে বলল, তুই তাড়াতাড়ি যা, শুভকে গিয়ে বাঁচা। শঙ্কু বলল, তুই যাবি না? অন্তিক বলল, আমাকে এটা শেষ করতেই হবে ভাই, না হলে এসব কিছুই আর থামবে না। তুই ওকে গিয়ে বাঁচা, আমি এটা দেখছি। আমি যা যা। অন্তিক ঘরে পুরোপুরি একা। সে কোদালের ঘা মারতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই অন্তিক অনুভব করলো তার পিছনে কেউ দাঁড়িয়ে। অন্তিকের আর বুঝতে বাকি রইল না সে কে। সে মরিয়া হয়ে কোদালের ঘা মারতে শুরু করলো। সে দেখল সেই বাচ্চা মেয়েটা আস্তে আস্তে তার সামনে এসে দাঁড়ালো। সে তার দিকে একদৃষ্টে তাকিয়ে কেঁদে চলেছে। ভয়ঙ্কর সেই কান্নার আওয়াজ। আর তখনই ঘটল একটা অদ্ভুত ঘটনা। অন্তিক লক্ষ্য করল সেই মেয়েটি তাকে থামানোর চেষ্টা করতে চাইছে, কিন্তু কোনো অদৃশ্য শক্তির বশে সে তাকে আঘাত করতে পারছে না। সেটা খেয়াল হতেই অন্তিক আরো তাড়াতাড়ি খোঁড়া শুরু করল। তার মনে এই ভয় চাড়া দিল যে তার ক্ষতি করতে না পারলে সে বাকিদের ক্ষতি করবে। আরো কিছুটা খুঁড়ে একটা খুব জঘন্য গন্ধ পেল সে। মাংস পচার গন্ধ এটা। অন্তিকে সারা শরীর গুলিয়ে এলো, কিন্তু তাও সে খোঁড়া বন্ধ করল না। আরো কিছুটা খুঁড়তেই কোদাল আটকে গেল। ওপরে থাকা মাটি কোদাল দিয়ে সরাতেই অন্তিকের চোখে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। একটা বাচ্চা মেয়ের কঙ্কাল সেখানে পড়ে আছে, আর সেই কঙ্কাল জড়িয়ে আছে আরো একটা মৃতদেহকে। সেই মৃতদেহটি আর কারো না, নিমাই কাকার। কঙ্কাল বেরিয়ে আসতেই কান্নার আওয়াজ পৌঁছে গেল চরমে। তার সাথেই বেড়ে চলল সেই বাচ্চা মেয়েটির অন্তিকের ক্ষতি করার চেষ্টা। অন্তিক মরিয়া হয়ে সেই কঙ্কাল তোলার চেষ্টা করল। ঠিক তখনই সে দেখল ওই বাচ্চাটির ভূত হঠাৎ ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে যাচ্ছে। অন্তিকের আর বুঝতে বাকি রইল না সে কোথায় যাচ্ছে। অন্তিক মরিয়া হয়ে ঘরের চারিধারে দেখতে শুরু করলো, কোনো জিনিস যদি পাওয়া যায় যা তাকে সাহায্য করবে কঙ্কালটা তুলতে। হঠাৎ ওর চোখে পড়ল একটা দেশলাইয়ের বাক্স। আর তখনই অন্তিকের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে দৌড়ে চলে গেল জঙ্গলের বাইরে। সেখানে পড়ে থাকা কেরোসিনের বোতলটা তুলতেই সে বাকিদের আর্তনাদ শুনতে পেল। অন্তিক, অন্তিক, অন্তিক,
সেটা শুনতেই সে রুদ্ধশ্বাসে ছুটে গেল মাটির বাড়ির দিকে। সেখানে গিয়ে কঙ্কালা নিমাই কাকা দেহতে ভালো করে কেরোসিন তেল ছিটিয়ে দিল, আর তার সাথে সাথেই দেশলাই দিয়ে আগুন লাগিয়ে দিল। আগুন লাগাতেই একটা ভয়ঙ্কর আর্তনাদ গিয়ে পৌঁছলো অন্তিকের কানে। সে দৌড়ে গেল বাড়ির দিকে, মনে একটাই প্রশ্ন যে সবকিছু সময়ের মধ্যে করতে পেরেছে তো, নাকি কারোর চরম ক্ষতি হয়ে গেছে এর মধ্যেই। বাড়িতে পৌঁছে সে স্বস্তির শ্বাস ছাড়ল। সে দেখল সেখানে সবাই ঠিক আছে, তার সাথে শুভ আর শঙ্কু সেখানে উপস্থিত। অন্তিক সোজা ছুটে গেল ইতির দিকে। সে এখনো পড়ে আছে একইভাবে, কিন্তু তার কাছে যেতেই অন্তিক দেখল তার চোখের নিচের কালি আর নেই। সে তাকালো শ্যামের দিকে। শ্যাম হেসে বলল, ভাই, তুই যেই ওই আত্মাটাকে মুক্তি দিলিস, তারপর শক্তিপদর আত্মাকে সে সাথে নিয়ে চলে গেছে। চিন্তা করিস না, আর ইতি এখন একদম ঠিক আছে। অন্তিক কাঁদতে কাঁদতে শ্যামের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শ্যাম হেসে বলল, আরে আরে আজব ছেলে তো তুই, আমাকে কেন ধন্যবাদ বলছিস? হ্যাঁ, যা করার তুই করেছিস। তুই সাহস দেখিয়ে পুরো কাজটা না করলে আজকে অনেকের অনেক অনিষ্ট হয়ে যেত ভাই। আমি কিচ্ছু করতে পারতাম না, আর আমি প্রথম থেকেই জানতাম যে তোকেই সবটা করতে হবে। এখানে আমার কিছু করার ছিল না, আমার কাজ ছিল তোকে সাহস দেওয়া। আমি যা যা করার তাই তাই করেছি, তারপর বাকিটা ঘেঁটে গেছিল আর তুই পুরোটা সামলে নিয়েছিস। পুরো কৃতিত্ব তোর, আমার কোনো কৃতিত্ব নেই। অন্তিকের তারপর হঠাৎ কিছু মনে পড়াতে সে বলে উঠল, কিন্তু নিমাই কাকার। অন্তিকের কথা শেষ হওয়ার আগেই শ্যাম বলে উঠল, আমার ধারণা নিমাই কাকা লোভে পড়ে ওই গুপ্তধনের সন্ধানে যায়, আর যেহেতু ওই বাচ্চাকে ওখানে কবর দেওয়া হয়েছিল রক্ষা করার জন্য, সে যক্ষ হয়ে সেটা আগলাচ্ছিল, তাই তোদের নিমাই কাকাকে সে আঘাত করে। আর আমার ধারণা স্বস্তিকাকে ওই বাচ্চার আত্মা আঘাত করেনি, করেছিল নিমাই কাকা। সে যখন সন্ধানে বেরোচ্ছিল সেই সময় হঠাৎ স্বস্তিকাকে আসতে দেখে সে তাকে আঘাত করে, যাতে স্বস্তিকা তাকে আটকাতে না পারে আর তার কাজে বাধা না হয়, বুঝলি? আর তোকে ওই বাচ্চাটা আঘাত করতে পারেনি। দেখ, খারাপ লাগলেও যে কবর দিয়েছিল তাকে, মানে তাকে যে ওই যক্ষ বানিয়েছিল, তুই সেই বংশেরই একজন ভাই। তোর কোনো ক্ষতি সে করতে এমনিতেও পারত না। অন্তিক সবটা শুনে ছাড়া আর কিছুই বলতে পারল না। এইসবের মধ্যে ইতিরও জ্ঞান ফিরেছে। তাকে সবাই সবটা বুঝিয়ে বলেছে। পান্তুও পালানোর জন্য ক্ষমা চেয়েছে, আর তাকে সবাই ক্ষমাও করে দিয়েছে। শেষমেশ বর্ষা বলে উঠল, তাহলে এবার আমরা বাড়ি যেতেই পারি নাকি? শঙ্কু শুনে বলে উঠল, হ্যাঁ, এবার বাড়ি যেতেই হবে ভাই, কিন্তু 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 সবাই অবাক হয়ে তাকালো শঙ্কুর দিকে। তখনই শঙ্কু হেসে বলল, আরে আগে কিছু খাওয়া দাওয়া করে নিলে হতো না? আমরা সবাই মিলে আগে খেতে নিই, তারপরে দেখা যাবে ভাই।